আমার থিম ছিল মেকিং দ্য সিটি ভাইব্রেন্ট, মেকিং দ্য ইভিনিংস ভাইব্রেন্ট। আমাকে একজন টেকি বলেছিল যে আমরা অফিস থেকে আমাদের শিফট শেষ হচ্ছে 7টায়, বাড়ি আস্তে আস্তে 8টা, একটু চা খেয়ে ফ্রেশ হয়ে যখন করছি 8:30 পৌনে 9টা বেজে যাচ্ছে, তখনই আপনাদের পার্ক ফার্ক সব বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের জন্যই আমরা রাত 12টা অবধি হ্যাপি স্ট্রিট করলাম। এবং একজন পরবর্তীকালে একজন ইয়াং টেকি মহিলা আমাকে বলেছিলেন, দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ নিউটাউন। মেরিটকে মর্যাদা দিতে হবে, মেধাকে মর্যাদা দিতে হবে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি বেস্ট টাকা দিয়ে বেস্ট মেধা, বেস্ট প্রফেসর, বেস্ট টিচার এদেরকে আনতাম, আর কিছু লাগে না। নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের অতিথি এমন একজন মানুষ যিনি শুধু একজন আইএএস অফিসার নন, তিনি একজন ভিশনারি, যিনি স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক শহরের, আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছিলেন নিউটাউনের মতো পরিকল্পিত নগরীর মাধ্যমে। আরবান ডেভেলপমেন্ট, স্মার্ট সিটি প্ল্যানিং, গভর্নমেন্টস ইনফ্রাস্ট্রাকচার, এই প্রতিটি ক্ষেত্রে তার কাজ আজ বাংলার গর্ব। আজ আমরা কথা বলবো শুধু প্রশাসন নিয়ে নয়, কথা বলবো ভিশন নিয়ে, লিডারশিপ নিয়ে, বেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে, আর একজন মানুষের জার্নি নিয়ে, যিনি দেখিয়েছেন সঠিক চিন্তাভাবনা একটি শহর, একটি সমাজ, এমনকি একটি প্রজন্মকেও কিভাবে বদলে দিতে পারে। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেল। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইএএস অফিসার মিস্টার দেবাশিস সেন স্যার। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো স্যার, আপনার কাছে আমরা প্রথমেই শুনে নেব, আপনি একজন ফিজিক্সের স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে একজন আইএএস অফিসার হলেন। এই যে যাত্রা, এটা ছোট্ট করে যদি আপনি আপনার জীবন কিভাবে, আপনার চিন্তাভাবনা বদলেছে, সেই জায়গাটা যদি একটু আপনি আমাদের আলোকপাত করেন আমার এই শোতে। সংক্ষেপে বলতে গেলে ফিজিক্স আমার খুব ভালো লাগতো। ইনফ্যাক্ট আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমি হচ্ছে হায়ার সেকেন্ডারি লাস্ট ব্যাচ ছিলাম, মানে পুরনো হায়ার সেকেন্ডারি। সেখানে আমার ঘরে আমি এঁকে রেখেছিলাম ফিজিক্স ফর লাভ। আমি ফিজিক্সকে ভালোবাসি, লিখে রেখেছিলাম। কিন্তু তারপরে মূলত আমার মার ইচ্ছাতেই, মা যখন মুর্শিদাবাদে, বর্ধমানে, বহরমপুরে ছিলেন, ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখে মা খুব ইমপ্রেসড। সে ডিএম এসে সামনে এলো, সবাই স্যালুট দিল, সামনে সিটটা ছেড়ে দিল ইত্যাদি। কলকাতায় তো আমরা অত বুঝি না। তো মা এটা দেখে মার খুব শখ হয়েছিল আমার ছেলেও ডিএম হবে। এটা মা আমাকে খুবই বলেছিল। আমাদের বাড়িতে আর কেউ আইএস দেয়নি, কিন্তু মা বলেছিলেন তুই দে। এবং তার জন্য প্রচুর উনি স্যাক্রিফাইস করেছিলেন। আমরা খুব সচ্ছল ছিলাম না, কিন্তু পড়াশোনার ব্যাপারে কখনো উনি কার্পণ্য করেননি। এবং আমি তারপর ফিজিক্স করে, এমএসসি করে, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে গিয়ে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের সুযোগ পেয়েও পরীক্ষায় আমি বসলাম। এবং পরীক্ষায় বসে সেকেন্ড অ্যাটেম্পটে, প্রথমবার পাইনি, সেকেন্ড অ্যাটেম্পটে আমি আইএস পেলাম। মাকে গিয়ে ফার্স্ট প্রণাম করলাম এবং কেসি দাসের রসগোল্লা মনে আছে, হাতে করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো এই যে জার্নি স্যার, প্রথম যখন আপনি আইএস হলেন, তো এই কর্মজীবনের শুরুটা কীরকম কঠিন ছিল নাকি সহজ ছিল, বা কীরকম আপনার একটা অনুভূতি ছিল? একটা কালচারাল শক ছিল। আমরা প্রেসিডেন্সিতে পড়েছি, এবং প্রেসিডেন্সিতে সেই আমাদের 79 ব্যাচ, মানে তখন যা হচ্ছে, কাঁধে ঝোলা নিয়ে পাঞ্জাবি, তাই জিন্সের উপর পাঞ্জাবি এবং খদ্দরের পাঞ্জাবি নিয়ে, সেইটার থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, আমি সেখানে প্রবেশনার, আমাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হতো। তো সেখানে গিয়ে পার্টি শার্টি, এখানে মানে একেবারেই ওয়েস্টার্ন কালচার, বিরাট বাংলো, মানে একটা কালচারাল শখ ছিল। এবং সেই যে আমি বলেছিলাম যে আমি কিন্তু আর ড্রিঙ্ক করবো না, ডিএম বলছে আমার বস যে তোর আইএস এসছো, ড্রিঙ্ক করবে না? আই সেড আই উইল নট। এবং আজও আমি ড্রিঙ্ক করি না। ওই একটা শখ এলো, মানে ইট ওয়াজ এ কালচারাল শখ, ডিফারেন্ট ওয়ার্ল্ড। আইএস এবং ব্যুরোক্রেসি এবং সিনিয়র সিভিল সার্ভিস ইজ স্লাইটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড, বাট সবাই অ্যাডজাস্ট করে আমরাও করেছি। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, যে যখন নিউটাউন প্রথম শুরু হলো,
তখন ধরে নিন একজন সাধারণ মানুষ যেমন রাস্তা বাড়ি দেখে, গাড়ি ঘোড়া দেখে, এরকম ব্যাপার। একজন প্রশাসক হিসেবে আপনি নিউ টাউনের যখন ফর্মার নিউ টাউন মানে নিউ টাউনের রূপকার হিসেবে আপনাকে আমরা বলতেই পারি, তো সেই জায়গা থেকে আপনি কি কি দেখেছিলেন যে এরকম একটা এত বড় ভিশন, এত বড় শহরকে আনা, এটা কিভাবে আপনি ভাবলেন? আমার দুটো প্রাথমিক ভাবনা ছিল। প্রাথমিক ভাবনা ছিল, আমি নিজে পার্শ্ববর্তী বিধাননগরে থাকি, এটাকে প্রায় লোকে বলে ডরমিটরি শহর, মানে হচ্ছে লোকে ঘুমাতে আসে, সেন্ট্রাল কলকাতায় কাজ করতে যায়, রাত্রে এসে ঘুমাতে যায়। অলরেডি তখনই পাল্টাতে শুরু করেছে যে এটা একটা কর্মক্ষেত্রও হবে এবং এখানে মানুষ থাকবেও। সুতরাং মাস্টার প্ল্যানও যেটা তৈরি হয়েছিল সেখানে সিবিডি অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সাব সিবিডি অর্থাৎ তার চেয়ে একটু ছোটো, এবং বিভিন্ন হাবে করে করে এখানে শিল্প এবং এডুকেশন, হেলথ, ফাইন্যান্স, ফিনটেক এসব হবে এবং একটু পেছন দিকে সব হাউজিংগুলো হবে, এটা একটা ভাবনা ছিল। দ্বিতীয় ছিল হচ্ছে যে তখন ওয়ার্ল্ড ব্যাংকের ইকো-2 থিওরি চলছে। ইকো-2 মানে কি, অর্থাৎ ইকোলজি বা এনভায়রনমেন্টের যদি আপনি গুরুত্ব না দেন, অর্থাৎ পরিবেশ বা সবুজ যদি না রাখেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টও আসবে না, লোকে নিয়োগ করবে না। মানে জল, রাস্তা, পরিকাঠামো তো সব জায়গায় দিচ্ছে, ধরুন ভিয়েতনামে দিচ্ছে, ধরুন ব্যাংককে দিচ্ছে, ধরুন মঙ্গোলিয়াতে দিচ্ছে, তাহলে আমেরিকার ইনভেস্টমেন্ট বা উন্নত দেশের ইনভেস্টমেন্ট এদের সব জায়গায় তো পরিকাঠামো পাবে। তাহলে আলাদাটা কি হচ্ছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের শিক্ষা ছিল যে যেখানে সুন্দর সবুজ পরিবেশ সেখানে কিন্তু আসবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। সো গোড়া থেকেই আমরা 30% গ্রিন এরিয়া, রাস্তার ধারে বিভিন্ন প্ল্যান করে গাছ লাগানো, গ্রিন ভার্জ রাখা এবং পরবর্তীকালে বিশাল করে ইকো পার্ক, ইকো আরবান ভিলেজ, এটা আমরা খুব গুরুত্ব দিয়েছি। আপনারা যদি নিউ টাউনে, আমার এই পডকাস্ট নিউ টাউনের তো অনেক মানুষই দেখেন, শোনেন, তো তারা তো নিউ টাউনকে অনুভব করেনি, কিন্তু তার ছাড়াও যারা বাইরে থেকেও দেখছেন, তারা নিউ টাউনে যদি আসেন তাহলে স্যার যেগুলো বললেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো স্যার, যখন নিউ টাউন শুধু ফাঁকা জমি ছিল, তখন আপনার ভিশনটা এক্স্যাক্টলি কী ছিল? হ্যাঁ, সে এক ভারী, মানে তখনকার অভিজ্ঞতা যদি 1 মিনিট আপনার দর্শকদের সঙ্গে একদম share একদম করি। অবশ্যই, প্লিজ। মানে হচ্ছে যে ধুলো ধুলো, আমার ওই সব দিনের কথা বললেই মনে পড়ে খালি ধুলো। একদম একেবারে বিরাট বিরাট 16 চাকার পাঞ্জাব বডি না, ওই ডাম্পার বলে, ওই পেছনটা উঠে যায়, সে একটা ভেরি থেকে মাটি কেটে আনছে, মাইলের পর মাইল ফেরে যাচ্ছে, আর কিছু মাটিতে পড়বে এবং সেটা সূর্য উঠলেই শুকিয়ে যাচ্ছে এবং ধুলো হচ্ছে। এমন হয়েছিল যে সেক্টর 5 পাশেই তার কম্পিউটার কোম্পানিগুলো বললো যে আমরা এই ধুলোয় কাজ করতে পারছি না। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কমপ্লেন গেল, উনি বললেন সব বন্ধ করো, আইটি বন্ধ হয়ে যাবে, এটা চলবে না। এবং তারপর অনেক রকম ওদের সঙ্গে নেগোসিয়েশন করে তারপর জল ছিটিয়ে, যখনই গাড়ি যেত পেছনে জল ছেটানো, তারপর রুটটাকে একটু চেঞ্জ করা যাতে সেক্টর 5 না করে। সুতরাং এইটা একটা তৈরি হওয়ার সময় এই একটা ভীষণ ধুলো ধুলো একটা প্রখর রোদ, এই একটা ভাবনা এখনও চলে আসে। কিন্তু আমরা সবসময় ভাবতাম যে মাঝখান দিয়ে একটা রাস্তা, যেটা এখন মেজর আর্টারিয়াল রোড আমরা বলি, 1111 রোড, অর্থাৎ সল্টলেক দিয়ে ঢুকে একেবারে বেঁকে একেবারে ভিআইপি রোডে পৌঁছে গেল। যদিও শেষ পথটা খুব শক্ত ছিল, ওখানটা নিচু জলাজমি, জল টল বার করার খুব কমপ্লিকেশন ছিল। কিন্তু এইটা যখন খুলে দেওয়া হলো, তখন বাইরের মানুষ এয়ারপোর্ট থেকে ফেরার জন্য, তখন ভিআইপি রোডে এত ফ্লাইওভার ইত্যাদি হয়নি, তো অনেকে এই দিক দিয়ে শর্টকাট করতো। তো তখন তারা দেখতো আস্তে আস্তে একটা নতুন শহর গড়ে উঠছে, এতে একটা জনমানুষের চট করে একটা ধারণাটা পৌঁছে দেওয়ার একটা সুচিন্তিত একটা অভিপ্রায় ছিল। আমাদেরও মনে পড়ে যে আমিও যখন 2009-10 আই থিঙ্ক, তো 9-10-এ আমরা যখন এই দিকে রাস্তা, শুধু একটাই রাস্তা, মেজর আর্টেরিয়াল রোড, হ্যাঁ, সিটি সেন্টার 2-এ মুভি দেখতে যেতাম, তো কেষ্টপুরে থাকতাম, কেষ্টপুর থেকে সিটি সেন্টার 2 পুরোটা একটা রাস্তা, আর কোনো কিচ্ছু নেই, মাঝখানে পুরো ধুধু করছে, কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, প্রচণ্ড ভয় লাগতো। কিন্তু সেই থেকে আজকের নিউ টাউন অদ্ভুত একটা সুন্দর এই জার্নিটা। এবং এইটা আমি
সেদিন একটা ফটোগ্রাফিক এক্সিবিশনে গিয়েছিলাম, কেউ Right, আমন্ত্রণ right, করেছিল। হ্যাঁ। আমি বললাম যে ফটোগ্রাফির অনেক রকম সৌন্দর্য, রঘু রায় দু একদিন আগে মারা গেলেন। ইনফ্যাক্ট রঘু রায়ের সঙ্গে আমার নিউ টাউনেই ইকো পার্কে আমার দেখা হয়েছিল। এই যে এক নমস্য ব্যক্তি, উনি সর্বভারতীয় বিখ্যাত। তো সেই রঘু রায়ের এক্সিবিশনে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম, তার রেট্রোস্পেক্টিভ নিয়ে কিছু হচ্ছিল। আমি বললাম শুধু যে সৌন্দর্যের জন্য ফটোগ্রাফি তা না, এর একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে। সেই সময় নিউ টাউন রাইট, আর এখনকার নিউ টাউন পাশাপাশি দুটো ছবি যদি রাখি, সে চোখে না দেখেছে আর বোঝা যাচ্ছে না। একদম একদম আর এটা তখন ইন্টারনেট অত ছিল না, হ্যাঁ। তত লোকে কথায় কথায় সেলফি তুলে আপলোড করতো না, না। ছিলই না, কিছুই না, কিছুই না। Exactly. 2000, 2002, 2004, 2007 ছিল না। এই ছবি আমি কিছুতেই ভালো জোগাড় করতে, মাত্র 5-6টা জোগাড় করতে পেরেছি বিভিন্ন লোককে জিজ্ঞেস করে। একটা আমার নিজের ছবি তোলা আছে। তো আপনি যেটা বলছিলেন যে তখনকার কী অবস্থা, এখনকার কী অবস্থা, নজরুল তীর্থ এখন হ্যাঁ। যেখানে আছে সেখানকার একটা ছবি আমার আছে। মানে ভাবা যায় না কি ভাবা যায়। ট্রান্সফরমেশন। সত্যি সত্যি, মানে এইটার জন্য মানে আমরা নিউ টাউনের মানুষরা আপনাকে যে পেয়েছিলাম, এটা একটা সত্যিই বড় একটা ব্যাপার। তো আজকে যে নিউ টাউনকে মানুষ আধুনিক শহরের মডেল বলে, এর পিছনে কোনো কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছিল কখনো? একটা আমার মনে হয় যে, যেটা আমি মনে করি যে যেটা আমাদের একটু ভালো হতো যদি একটু বেটার করি, অর্থাৎ এক কথা বলতে ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমরা স্ট্রিট ইকোনমির ব্যাপারটা খুব নজর দিতে পারিনি। অর্থাৎ মডেল সিটি মাস্টার প্ল্যান আছে, কোথায় বাজার হবে, কোথায় হাট হবে, কোথায় স্কুল হবে, কোথায় নেবারহুড সেন্টার হবে, সব চিহ্নিত করা ছিল। কোথায় পোস্ট অফিস হবে, কোথায় থানা হবে, সব চিহ্নিত করা ছিল। কিন্তু মার্কেট যে হবে সেটা যখন ফুল সিটি যখন হয়ে গেছে তার জন্য। কিন্তু যখন নির্মীয়মান একটি শহর, তখন কিন্তু লজিস্টিক্সটা অন্য থাকে। তখন কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, তারা একটু চা খাবে, এই থেকে রোড সাইড ইকোনমিটা শুরু হয়। তারপর দু একটা ফ্ল্যাটে বা বসতিতে গৃহস্থরা আসতে শুরু করেছেন। আপনি 1990 এসছেন, সবাই আসেনি। তো সেই সময় ফুল বাজার কিন্তু চলবে না, কারণ ফুল বাজার হচ্ছে এমনভাবে ডিজাইন করা আছে যাতে সমস্ত এলাকার ব্লকের লোক আসে, পার্টিকুলারলি ওই জায়গার। হ্যাঁ, কিন্তু তার ফলে কী হলো, ফুটপাতে বিভিন্ন দোকান খুলতে শুরু করলো। হ্যাঁ। এবং পরবর্তীকালে যদিও আমরা কয়েকটা জায়গা থেকে সরিয়েছি, এইটা মানে যদি তখন প্ল্যান মাফিক করতাম, এখন যেটা আমি করেছি আমি খুব গর্ববোধ করি যে বাস স্ট্যান্ডগুলোতে, কিছু বাস স্ট্যান্ড, কোল ইন্ডিয়ার সামনে এবং আরও 12টি বাস স্ট্যান্ডে একটা করে ছোট ছোট চা সিঙ্গারার দোকান কিয়স্ক করেছি। কিয়স্ক করা হয়েছে। তার ফলে কি এটা রেকগনাইজ করছে যে ফুটপাথের একটা ইকোনমি আছে, বাসে দাঁড়াতে দাঁড়াতে একটু চা খেতে হতেই পারে। তো সেখানে একটা ঝুপড়িকে আমি কেন অ্যালাউ করবো, প্ল্যান করে করি। এইটা আরেকটু করে করলে এখানে আমাদের স্ট্রিট ভেন্ডারকে নিয়ে যে প্রবলেমটা আছে সেটা হয়তো তাও তো স্যার আপনারা মানে তখনকার দিনে যেগুলো করা হয়েছিল, ফুটসল গ্রাউন্ড বলুন, নিউ টাউনে স্মার্ট স্ট্রিট যেটা বানানো হয়েছিল, তো সেগুলো তো করাই হয়েছিল, সেগুলো খুব ভালো হয়েছিল। খুব ইনফ্যাক্ট আমার সুন্দর। এটাও খুব একটা প্রিয় প্রজেক্ট, ওই যে আমাদের সোনাঝুরির হাট আমরা করি। সোনাঝুরির হাট। সে কোথায় শান্তিনিকেতন থেকে, কোথায় কোন গ্রাম থেকে সপ্তাহান্তে এরা আসেন এবং করেন। এবং সামনের স্ট্রিটটা, এটা কিন্তু আগে গাড়ি চলতো, হ্যাঁ, তো ওটাকে আমরা বন্ধ করে দিলাম। কারণ অ্যাগেন ওয়ার্ল্ড ব্যাংকের এখন কথা হচ্ছে শহরের মানুষের জন্য পেডেস্ট্রিয়ান বেশি দাও। আপনি যদি গ্যাংটকে যান, মেন মলটা ওখানে বন্ধ করে দিয়েছে, এখন ট্রাফিক যেতে দেয় না, খালি মানুষ পথচারী করে এনজয় করবে। দার্জিলিংয়ের ম্যাল আমাদের সবার প্রিয়, সেখানেও কিন্তু গাড়ি চলতে দেয় না। তো এই জায়গাটা আমরা ওই যেখানে ক্লক টাওয়ারটা আছে সেখানে আমরা গাড়ি চলাচল বন্ধ করে দিলাম, এখানে বললম পুঁতে গাড়ি চলা বন্ধ করে দিলাম, একটা লেন খোলা একটা লেন বন্ধ। এবং সেখানে বাচ্চারা আসে এবং ওটা মাঝরাত অবধি খোলা থাকে। আমার থিম ছিল মেকিং দ্য সিটি ভাইব্রেন্ট, মেকিং দ্য ইভিনিংস ভাইব্রেন্ট। রাত অবধি লোক আসবে, লোক আসে, তারা বেড়াবে। আমাকে একজন টেকি বলেছিল যে আমরা অফিস থেকে আমাদের শিফট শেষ হচ্ছে 7টায়, বাড়ি আসতে আসতে 8টা, একটু চা খেয়ে ফ্রেশ হয়ে যখন করছি 8:30 পৌনে 9টা বেজে যাচ্ছে, তখনই আপনাদের পার্ক ফার্ক সব বন্ধ হয়ে যাচ্ছে। তো তাদের জন্যই আমরা রাত 12টা অবধি হ্যাপি স্ট্রিট করলাম। এবং একজন পরবর্তীকালে একজন
ইয়াং টেকি মহিলা আমাকে বলেছিলেন দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ নিউ টাউন। একদম একদম একদম। শুনে খুব ভালো খুব লেগেছে। ভাইব্রেন্ট। এবং Vibrant। কিন্তু এই সময়ে আপনি যখন এটা করছেন তখন তো অনেক নিউ টাউনের মানুষজন কমপ্লেন করছিল যে রাস্তাটাই বন্ধ করে দিল, হাফ রাস্তা নিয়ে নিল, হাফ রাস্তা চলে গেল। এই জায়গাটা আপনারা কিভাবে, মানে কোন দৃষ্টিভঙ্গিতে, মানে আজকে আমার এই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আমি যেটা মেন ফোকাস করব, যেটা স্যার ভেবেছি আপনাকে যখন পেয়েছি, আমি অ্যাজ এ নিউ টাউনবাসী আর আপনিও নিউ টাউনের একজন রূপকার, তো এই যে জায়গাটাতে আমি একদম ভেবেছি যে আজকে আপনার থেকে পুরোপুরি জানবো আমরা সেই দিনের মানুষের গ্রিভেন্স বলুন, কোশ্চেন বলুন, আর আজকেও অনেক মানুষ আজকে হয়তো এগুলো তাদের এই যে একটা নস্টালজিয়ার মধ্যে আমাদের যেন আজকে পডকাস্টটা যায়। তো সেই জায়গাটা আপনাদের কীরকমভাবে কি ছিল একটু যদি বলেন। সত্যি কথা বলতে ওই জায়গাটায় খুব একটা ট্রাফিক ছিল না রাইট। ক্লক টাওয়ারের পাশে, ফলে একটা লেন খোলা ছিল, কিন্তু একেবারে রাস্তা বন্ধ হয়নি, কিন্তু আরেকটা লেন বন্ধ করে দিয়েছিলাম। এতে খুব একটা কারো কিছু অসুবিধা নেই, কারণ একটু ঘুরেই টাউন স্কোয়ারের পাশ দিয়ে যাওয়া যায়। এটা মুশকিল হয়েছিল, আপনি বলার আগেই আমি বলে দিচ্ছি, এটা মুশকিল হয়েছিল সাইকেল লেন যখন অ্যাগেইন ওয়ার্ল্ড ব্যাংকের নর্মস ধরে যে পেডেস্ট্রিয়ানাইজেশন করে, এই যে এখন প্রাইম মিনিস্টার বলছেন যে গালফ ওয়ার হচ্ছে, বেশি গাড়ি চলো না, পেট্রোল বাঁচাও। আমাদের তখন দৃষ্টিভঙ্গি ছিল যে দূষণ কমাও, কাজেই লোককে হাঁটে পেডেস্ট্রিয়ান মুভমেন্ট বেশি করাও, সাইকেল মুভমেন্ট বেশি করাও, যারা পারবে তারা পারবে না, এবং সেফ সাইক্লিংয়ের জন্য আমরা সাইকেল লেন করলাম। এতে একটু কনফ্লিক্ট হয়েছিল, গাড়িওয়ালারা বলেছিল এই কি আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, আপনার সাইকেল কি চলছে। অথচ আমি আমস্টারডামে গেছি, সেখানে মেয়রের সঙ্গে, মেয়র বললে ভুল হবে, ডেপুটি মেয়রের সঙ্গে আমি সাইকেল করে আমস্টারডাম শহর ঘুরে বেরিয়েছি, এবং সব জায়গায় সাইকেল লেন, প্যারিসে, লন্ডনে, সব জায়গায় হয়েছে। আমার অ্যাসপিরেশন ছিল যে নিউ টাউন সিঙ্গাপুরের মতো হবে, ইনফ্যাক্ট আমি বলিও এটা কলকাতার সিঙ্গাপুর। হ্যাঁ একদম। তো তার জন্য কিন্তু গ্রিন ট্রান্সপোর্ট এবং সাইক্লিং এই হ্যাবিটটা পিক আপ করতে হতো। তার আগেই আমাদের গাড়ি চালকরা একটু বিরক্ত হয়েছিলেন, তো এখনও সময় আছে, সাইক্লিং হ্যাবিট একটা করতে হয়। তো স্যার এবার আমার একটা প্রশ্ন, যে অনেক বাজেট থাকে ভারতের অনেক শহরকে, তারা চায় যে স্মার্ট সিটি বা এই ধরনের নিউ টাউন মডেলের মতো একটা কিছু বানাতে, কিন্তু ফেল হয়। এর রিজনটা কি যদি বলেন? হ্যাঁ, স্মার্ট সিটি করার জন্য তো কেন্দ্রীয় সরকারের মিশন ছিল, স্মার্ট সিটি মিশন ছিল, যেটা 2014 সালে প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন, এবং 2016 থেকে এটা শুরু হয়, এবং সেটা কিন্তু ভারতবর্ষে 4000 শহর আছে। কলকাতা মানে পশ্চিমবাংলায় 127টা শহর আছে বা মিউনিসিপ্যালিটি, সেখানে কিন্তু ওরা মাত্র 100টা ভারতব্যাপী এবং 4টে মাত্র আপনার বাংলায় দিয়েছিল, মানে অন বেসিস অন আরবান পপুলেশন, এই নিয়ে করেছিল। তো সেইটা কম্পিটিশন করে, প্রজেক্ট রিপোর্ট দিয়ে কম্পিট করে আমরা ফার্স্ট লিস্টে না পেলেও সেকেন্ড লিস্টে আমরা পাই, এবং সেখানে আমাদের অ্যাডিশনাল ফান্ড ফ্লো হয়। 5 বছরে আমাদের 500 কোটি টাকা অ্যাডিশনাল দেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে, 50-50 ছিল হচ্ছে শেয়ারিং। এই বাড়তি টাকাটা দিয়ে আমরা অনেক কিছু করেছি। এই যে নতুন নতুন প্রজেক্ট, যেমন কার পার্কিং, যেমন বিশ্ববাংলা, যেরকম হাউজিং, নতুন যে অ্যাকশন এরিয়া 2তে এলআইজি এবং ইডাব্লিউএস হাউজিং হলো, অনেক সুন্দর সুন্দর এবং স্মার্ট প্রজেক্ট, এবং এই সাইকেল প্রজেক্টটাও আমরা স্মার্ট সিটি ফান্ড থেকে করেছি। এছাড়া ফান্ডের সোর্স ছিল আমাদের, কিন্তু সরকার থেকে কোনো ফান্ড দিত না, আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিলাম। আমাদের মোটামুটি জমি মনিটাইজেশন করে যেটা হতো তাই দিয়েই পরিকাঠামো তৈরি হতো, এবং সেটা দিয়েই ডেভেলপমেন্ট হতো। আচ্ছা স্যার, স্মার্ট সিটি যে তৈরি হয়, এখানে টেকনোলজিটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নাকি মাইন্ডসেটটা? অ্যাবসলিউটলি ঠিক বলেছেন, মাইন্ডসেটটাই সবচেয়ে বড়। আমাদের স্মার্ট সিটি করার আগে আমাদের একটা সিটিজেন কনসালটেশন করতে হয়েছিল। আমরা একটা অনলাইন পোল করলাম, অনলাইন পোল করে জিজ্ঞেস করলাম সবাইকে, 2014 সালের কথা বলছি, যে আপনার মতে সবচেয়ে 3টে প্রধান কারণ কি, আপনার প্রবলেম কিসে, এটা আমরা করেছিলাম। তো একটা এক্সপেক্টেডলি অনেকেই বলেছিল স্বাস্থ্য,
তখন গড়ে ওঠেনি। সেকেন্ড বলেছিল পরিবহন, 2014 অত বাস ছিল না, Right. হচ্ছিল, গজাচ্ছিল। আর যেটা বললো সেটা হচ্ছে এয়ার পলিউশন। Right. অর্থাৎ আমরা সকালে হাঁটতে বেরাই, অনেক প্রবীণরা বললেন, কিন্তু হাঁটতে গেলে এত ধুলো, এত দূষণ, আমাদের হাঁটতে কষ্ট হয়। এবং সেই জন্য আমরা ভীষণ সিরিয়াসলি বৃক্ষরোপণ, অ্যান্টি পলিউশন সব করেছি। প্রত্যেক বছর আমরা 10,000 করে গাছ করেছি, গ্রিন ভার্ট 47টা করেছি, আমরা ট্রি ব্যাংক করেছি, টল ট্রি নার্সারি করেছি, মিয়াওয়াকি ফরেস্ট করেছি। খুব সিরিয়াসলি আমরা গ্রিনিংটাকে নিয়ে এসেছি। এক্স্যাক্টলি। স্যার, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, ফিনটেক হাব, কোন প্রজেক্টটা আপনার কাছে সব থেকে কাছের এবং সব থেকে প্রিয় বলে মনে হয়েছিল? বিশ্ব বাংলা গেট, বা আমরা তো কলকাতা গেট নামটা খুব পছন্দ করেছিলাম, যাই হোক সরকার থেকে বিশ্ব বাংলা গেট বলা হয়, এটা একটা আইকন। এই যে কালকের বাংলা কোথায় যাবে, কালকের কলকাতা কোথায় যাবে, আমরা তো কলকাতা বলতে আপনি ভেবে দেখুন, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়া ব্রিজ আর হলুদ ট্যাক্সি, এর বাইরে তো বেরোতে পারলাম না। বাংলাকে ক্যারেক্টারাইজ করতে গেলে আজও এইটাই আমাদের আঁকতে হয়। তো আমাদের ভবিষ্যতে আমরা কোন দিকে যেতে চাইছি, বা আমাদের ইউথকে আমরা কি দেখাবো, এর জন্য বিশ্ব বাংলা গেটের যে স্থাপত্য সারা ভারতবর্ষে কোথাও নেই, সারা পৃথিবীতে কাছাকাছি আমি শুনেছি 2-1টা আছে, কিন্তু আমরা একটা দারুণ একটা করেছি এবং খুব কষ্ট করে এটা তৈরি করতে হয়েছে। এবং পরে কি হলো, ওখানে এত যানজট হলো যে ওখানে তো ফ্লাইওভারও করা যাচ্ছে না, কারণ ওইটা রয়ে গেছে বিশ্ব বাংলা গেটটা। সেই জন্য আমরা ফার্স্ট আন্ডারগ্রাউন্ড পাসওয়ে করলাম। দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল। দ্যাট ইজ ভেরি সাকসেসফুল। তো আগামী 20 বছরে স্যার বেঙ্গলকে আপনি কোথায় দেখতে চান? অ্যাবসলিউটলি, বেঙ্গলকে আমার মনে হয় ইট ইজ ভেরি গুড। বেঙ্গল বা কলকাতার কাছাকাছি যদি ধরি, কলকাতার কাছাকাছি আমাদের তো ডেফিনেটলি টেকনোলজি এবং আমাদের লেদার প্রসেসিং এবং যেখানে আমাদের শক্তি আছে সেইগুলোকে করা উচিত। এবং ট্যুরিজম বাংলাতেই, এখানে আপনার দক্ষিণেশ্বর, বেলুর, কালীঘাট ইত্যাদি আছে, এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড সেকেন্ডলি, বৃহত্তর বাংলা আমি বলবো, এক হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আইটি দেখা উচিত। প্রতিভা কিন্তু সব জায়গায় আছে, এআই এখন সব জায়গায় আছে, সুতরাং সেখানে তাদের স্কোপটা করে দেওয়া উচিত। আর আইটির বাইরে যদি যাই, তাহলে আমি একটা বলবো যে শিক্ষা, আমাদের এডুকেশন সিস্টেমটা একটু জোর দেওয়া দরকার। আগে কলকাতায় সারা এশিয়া থেকে, ভারত থেকে কলকাতায় শান্তিনিকেতনে সব পড়তে আসতো স্টুডেন্টরা। শান্তিনিকেতনে আজও জাপানি ভবন, চীনা ভবন সব রয়েছে। এবং কলকাতারও প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেলে এরকম অনেক পাওয়া যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেকেই বাইরে চলে যাচ্ছে, পড়াশোনা স্কুল শেষ করছে, বাইরে চলে যাচ্ছে। ট্যালেন্টকে না রাখতে পারলে কিন্তু দেশ এগোয় না। সুতরাং এডুকেশন সিস্টেমটাকে একেবারে চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে খুব ভালো হয়। এটা যদি আপনার হাতে থাকতো, তাহলে আপনি কি কি স্টেপ নিতেন বলে আমাদের মনে হয়? আপনি বলেন। প্রথমতই আমি বলতাম যে, যেটা আমরা খুব ভুক্তভোগী, প্রেসিডেন্সিতে আমি যখন ছিলাম তখন প্রফেসর অমল রায়চৌধুরী ফিজিক্সে ছিলেন, তিনি সাক্ষাৎ আইনস্টাইনের ছাত্র ছিলেন। এবং উনি পড়াতে যখন আমরা একটা মন্ত্রমুগ্ধের মধ্যে, এবং অন্যান্য কলেজ থেকে এসে লোকে পড়া শুনত। কিন্তু এই টাইপের ভালো প্রফেসরদের সব বদলি করে দেওয়া হলো, তুমি গভর্নমেন্ট সবার মতো আর XYZ এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। মেরিটকে মর্যাদা দিতে হবে, মেধাকে মর্যাদা দিতে হবে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি বেস্ট টাকা দিয়ে বেস্ট মেধা, বেস্ট প্রফেসর, বেস্ট টিচার এদেরকে আনতাম। আর কিছু লাগে না, একটা ক্লাসরুম আর একজন প্রফেসর, ব্যাস শিক্ষা। ক্লাসরুমও স্যার যদি আমরা রবীন্দ্রনাথকে দেখি, ক্লাসরুমও খুবই একটা, উনি তো ওপেন এয়ারে করা যায়। এক্স্যাক্টলি। তো স্যার, আরেকটা জায়গা, আজকে নিউ টাউনে বলুন বা সল্টলেক সেক্টর 5-এ অনেক বড় বড় কলেজ রয়েছে। আমরা যেটা, আমি বেসিক্যালি বর্ধমান রাজ কলেজের স্টুডেন্ট ছিলাম, এক টাইমে হোস্টেল, আমি বর্ধমানের ডিএম ছিলাম, রাজ কলেজে আমাদের কাউন্টিং সেন্টার হতো। তো স্যার, ওখানকার হোস্টেল আমরা দেখেছি, কি অদ্ভুত সুন্দর হোস্টেল ছিল আমাদের, কত ভাইব্রেন্ট লাইফ লিড করতাম আমরা, এবং খুব মিনিমাম মূল্যে।
আজকালকার দিনে ধরে নিন এই যে কলেজরা রয়েছে এদের কোনো প্রপার হোস্টেল সিস্টেম নেই বা কিছু নেই, বাচ্চারা আসবে কোথায় পড়বে কোথায় জানে না। তাহলে নিউ টাউনে এই যে এত বড় বড় আজকে এবং হিউজ অ্যামাউন্ট দিয়ে হয়তো বাংলা ইংরেজি হিন্দি পড়ছে অনেক কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি হয়েছে, সেই জায়গাতে যদি হোস্টেলের জায়গা এরা কোনোভাবে এটাকে কিছু করা যাচ্ছে? আপনি ভীষণ ঠিক কথা বলেছেন। যদি আমাদের সত্যিকারের ভালো ছাত্রছাত্রী তৈরি করতে হয়, হ্যাঁ, শুধু কলকাতাতেই মেধা আছে তা তো নয়, তা তো নয়, রাইট। কখনোই হতে পারে না। হ্যাঁ, সুতরাং গ্রাম থেকেও লোকরা আসবে, মেধাবী ছাত্রছাত্রী আছে, আজকাল তো হায়ার সেকেন্ডারিতে প্রায় ফার্স্ট সেকেন্ড জেলা থেকে হয়। তারা যদি এখানে পড়তে আসে তাহলে কোথায় থাকবে? কোথায় থাকবে? সুতরাং এইটা একদমই সঠিক, এই এডুকেশন পলিসির মধ্যে হোস্টেলের রাখা উচিত। আমার তো মনে আছে এই নিউ টাউনেই আমরা তারুলিয়াতে সে প্রেসিডেন্সি কলেজে হিন্দু হোস্টেল যখন রেনোভেশন হচ্ছিল, আচ্ছা। তখন ইডাব্লিউএস হাউজিংয়ে আমরা হোস্টেলের ব্যবস্থা করেছিলাম। অর্থাৎ ছোট ছোট ফ্ল্যাট করলেও সেখানে কিন্তু হোস্টেলের ব্যবস্থা করা যায়। সবসময় যে পাশে জায়গা পাওয়া যাবে তা না, এটা বাস করে দিলেই হয়। তো এটা আপনি খুব সুন্দর বলেছেন। আমরা এখানে স্মার্ট কানেক্ট করেছিলাম, সেখানে অবশ্য আমাদের মূল উদ্দেশ্যটা ছিল স্টুডেন্টসরা নয়, IT কিন্তু যারা কর্মসূত্রে এসেছেন, একই যুক্তি কিন্তু এন্ট্রি লেভেল জবসে রয়েছে। গ্রাম থেকে অনেকেই অন্যান্য রাজ্য থেকে এখানে টেক শহরে এসে টিসিএস ফিসিসে কাজ করতে আসছে, কিন্তু থাকবে কোথায়? রাইট। তার জন্য আমরা স্মার্ট কানেক্ট করেছি এবং এই জন্যই বিভিন্ন পেইং গেস্ট ইত্যাদি একটা গড়ে উঠছে। একজন আইএএস অফিসার হিসেবে আপনাকে পলিটিক্যাল প্রেশার কতটা সহ্য করতে হয়েছে বা হয় বলে যারা আপকামিং আইএএস অফিসার আসবেন তাদের কতটা পলিটিক্যাল প্রেশার সহ্য করতে হয়? দেখুন, এইটা আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, প্রত্যেক চাকরিতেই প্রত্যেক পেশাতেই কিন্তু একজন বস থাকে, এটা আপনাকে মানতে হবে। সে আপনার সিও আপনার বস হতে পারে বা চেয়ারম্যান আপনার বস হতে পারে, সেটা থাকে। এখন আমাদের ডেমোক্রেসিতে মন্ত্রীরা থাকবেন, কাউন্সিল অফ মিনিস্টার্স তারাই হবেন, তারা বিভাগের চার্জে থাকবেন, কিন্তু কখনোই এইরকম চাপ হয় না যেটা একদম অন্যায়কে কেউ করতে বলেও না, বললেও কেউ করবে না। আমি যদি বলি যদি পলিটিশিয়ান বলে যে ওকে খুন করে এসো, সেটা কেউ করবে না। আর যেটা একদম করাই যায় যে গরিব মানুষের উপকার করো, রাস্তা করো, এটাতেও কোনো সংঘাত নেই। সংঘাতটা হয় মাঝের অঞ্চলে, যে গ্রে অংশটা, যেটা এও হয় ও হয়, সেটাতে একটু মাঝে মাঝে প্রবলেম যে হয় না সেটা বললে তো ভুল হবে। সেটা আমাদের মত, আমরা বলবো যে এটা করলে কিন্তু অমুক জিনিসটা হতে পারে যেটা ঠিক নয়, এখানে যদি ওটা বন্ধ করে দিই তাহলে রাস্তার লোকে যাবে কি করে। কিন্তু শেষ পর্যন্ত যদি মতের ঐক্য হয়, আমি আপনাকে বলবো আমার অভিজ্ঞতা থেকে শতকরা 95% মতের মিল হয়ে যায়। কারণ আমরা দুজনেই মানুষের ভালো চাইছি, আমার মন্ত্রী বা আমি যার কাছে রিপোর্ট করি এবং আমি দুজনেই ভালো চাইছি। আলোচনার মাধ্যমে ব্যাপারটা মিটে যায়। 5% ক্ষেত্রে যে প্রবলেম হয় না তা নয়। সেক্ষেত্রে সব ক্ষেত্রে যেরকম হয়, বস ইজ অলওয়েজ রাইট বলে একটা হয় না, রুল 1, বস ইজ অলওয়েজ রাইট। রুল 2, ইফ বস ইজ নট রাইট, গো টু রুল 1। তো সেইটা বলবো যে শেষ পর্যন্ত মতদ্বৈত হলেও ওনাদের কথাটাই থাকতে হয়। আজকের সময়ে অনেস্ট গভর্নেন্স কি সত্যিই সম্ভব? অনেস্ট কথাটা যদি আপনি কি অর্থে ব্যবহার করছেন যদি বলেন, যদি অর্থের দিক দিয়ে বলেন, আমি বলবো 100% সম্ভব। এখনও প্রচুর মানুষ আছেন, আমি বিশ্বাস করি বেশিরভাগ মানুষই আছেন যারা টাকা পয়সার দিক দিয়ে অনেস্ট। কিন্তু অনেস্টের আরও অনেক রকম ব্যাখ্যা হয়, যে নীতির মতো করে কি হচ্ছে, এটাই কি সংবিধানে লেখা আছে, এটাই কি ম্যাক্সিমাম মানুষের উপকারিতা হচ্ছে, এইখানটা অনেক সময় রাজনীতি থাকে। অর্থাৎ এক্স দলের লোকরাও গরিব, ওয়াই দলের লোকরাও গরিব, এ দলে 100 জন, এ দলে 100 জন, কিন্তু আপনার হাতে 50টা বাড়ি আছে, কাকে দেবেন? রাইট। সেক্ষেত্রে ইউজুয়ালি এক্স দল যদি সরকারি মনোভাবাপন্ন হয়, সেদিকটা যাওয়ার টেন্ডেন্সি থাকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো স্যার, আপনাকে আমরা যেটা দেখলাম যে আপনি রিটায়ার্ড হওয়ার পরে আপনি আবার এআই নিয়ে নতুন করে শুরু করলেন এবং খুব সুন্দর কাজ করছেন, আমরা মাঝে মাঝেই দেখতে পাই, খুব ভালো লাগে। তো আপনি এই যে প্রোডাক্টিভ এবং ভিশনারি
দুটোই আজও রয়েছেন, এটার সিক্রেটটা কি? এটা সিক্রেট বলে তো কিছু নেই, চিরকালই কৌতূহল এবং নতুন কিছু করার একটা অভিপ্রায় ছিল। এআই যখন বেরোলো, আমি এমনিতে আইটি সেক্রেটারি ছিলাম 3 বছরের জন্য, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আইটি, এবং সেখানে এই টেক ওয়ার্ল্ডটা খুব ভালোভাবে চিনে নিয়েছিলাম। ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে কথা বলেছি, ক্রিপ্টোকারেন্সি বুঝেছি, ব্লক চেন কী বুঝেছি, আইওটি বুঝেছি। তারপর যখন এআই এলো 2023-এর গোড়ার দিকে, তখন আমি ভাবলাম যে ফার্স্ট ওয়েভটা তো বাংলা মিস করেছে। 1970-এর দশকে যখন কম্পিউটার এলো, তখন পলিটিক্যালি রেজিস্ট করা হলো, বলা হলো কম্পিউটার এলে চাকরি চলে যাবে, সুতরাং কম্পিউটার চলবে না। এটি এর সামনে ভাঙা হয়েছিল, পোড়ানো হয়েছিল। তো এইটা আমার মাথায় ছিল। এবার এআই যখন এলো, একটা নতুন দিগন্ত, একটা নতুন ডাইমেনশন, তখন আমার মনে হলো এটা চট করে বাঙালিদের মনে ঢুকে দিতে হবে। এবং সেটাই যখন ইয়াং ছেলেরা একটু একটু করে দেখছে, শিখছে, কিন্তু ভীষণ দ্রুত এআইটা পাল্টে যাচ্ছে, সুতরাং দ্রুত ভালো কাজ করতে হবে। তখন আমি একটা ভাবলাম যে যদি ছবি করে দেয়ালে টাঙিয়ে দিই, তাহলে যদি মানুষের চেতনাটা বাড়ে যে এআই নামক একটা জিনিস আছে, সেই জিনিসটা শুধু চ্যাটবক্সে উত্তর দিতে পারে না, সে ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, সিনেমা বানাতে পারে, ভিডিও করতে পারে। এটা আঙুল তুলে দেখানোর জন্য আমি এআই আর্টটা শুরু করলাম, সম্পূর্ণ সেলফ টট। আমি নিজে কিছু কোর্স করেছি অনলাইনে, সার্টিফিকেটও আছে, এবং নিজেকে নিজে শিখে নিতে হয়। গোটা এআইতে কিন্তু এই অবস্থা, নিজেকেই শিখে নিতে হয়। এবং সেটা করে আমার মেন অভিপ্রায় যত না আমার ছবি দেখানো, তার চেয়ে বেশি মানুষকে উদ্বুদ্ধ করা, যে যাতে এআই এর বাসটা আমরা মিস না করি, যেটা 70-এর দশকে আমরা করেছি। এবং আমার বলতে ভালো লাগে যে এআই নিয়ে সারা ভারতবর্ষে বাঙালিদের মধ্যে অনেকেই টপ লেভেলে ভালো কাজ করছেন, এবং সেটা এটার জন্যই আমি বলছি না, কিন্তু এই দৃষ্টান্তগুলো যদি আমরা আরও বেশি ছড়িয়ে দিতে পারি, তাহলে আজকে যে চাকরির ব্যাপার যেটা হচ্ছে, কী পরিমাণ টাকা যে ভালো এআই জানা ইঞ্জিনিয়াররা পায় আমেরিকায়, সে মানে ভাবা যায় না। সুতরাং আমাদের তাড়াতাড়ি এআই শিখে নিতে হবে, এবং এআই ট্যালেন্ট যারা কিন্তু বাঙালিরা বেশিরভাগই বাংলার বাইরে করছে, একটা সমীক্ষায় দেখা যাচ্ছে, এদেরকে যদি টেনে আনা যায়, আমরা আবার ফার্স্ট হয়ে যাব। বাহ! তো আজকে আমরা স্যারকে শুনলাম খুব ভালোভাবে। তো স্যারের কাছে আরও দুই একটা কোশ্চেন মন খুব চাইছে করতে। তো স্যার, আপনি যদি ধরে নিন আরেকবার সুযোগ পেতেন এনকেডিএকে কিছু করতে, অথবা ধরে নিন উল্টো দিক থেকেও যদি এই প্রশ্নটা করা যায় যে নতুন কোনো লিডারশিপ যদি আসে, তাহলে তার কাছে আপনার কি বক্তব্য থাকবে, মানে তাকে আপনি কিভাবে গাইড করতে চাইবেন, বা আপনারও যদি কিছু মনে হয় যে এই কাজগুলো আমি হয়তো আরেকটু যদি করে যেতে পারতাম, তাহলে হয়তো বা আরেকটু নিউ টাউনটা আরও বেটার হতো, বেটার থেকে বেস্ট হতো। তিনটে আপনার প্রশ্নের উত্তরসূরি যে হবেন, যিনি আবার নতুনভাবে আসবেন, তার প্রতি আমার নিবেদন থাকবেন, এটাই বলতে পারি। প্রথম হচ্ছে, প্রচুর চেষ্টা করেছিলাম, প্রচুর লোককে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও ব্যক্তিগতভাবে গিয়ে রিকোয়েস্ট করেছি, কিন্তু পারিনি। সেটা কি? একটা সরকারি হাসপাতাল, পিজির মতো, এসএসকেবের মতো একটা হসপিটালে নিউ টাউনবাসীর বহুদিনের ইচ্ছা। এখানে ক্যান্সারের হাসপাতাল আছে, এখানে আরও অন্যান্য স্পেশালাইজড হাসপাতাল আছে, কিন্তু সরকারি নিখরচায় একটা ভালো প্রতিষ্ঠান, আমরা জায়গাও ঠিক করে রেখেছিলাম। এমনকি আমরা এটাও বলেছিলাম স্বাস্থ্য সচিবকে, তেমন হলে হিটকো বাড়িটা বানিয়ে দেবে, চালাতে তো পারবে না, আমাদের ইঞ্জিনিয়াররা কী করে সার্জারি করবে। সমস্ত অনেক দূর তক হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা উপর মহলে বলছে মুখ্যমন্ত্রীর কার্যালয়তেই এটা আটকে যায়। এবং যখন আমি আরেকজন ক্যাবিনেট মন্ত্রীর তরফে, এটা আপনাকেই প্রথম বলছি, আমাদের সৌভাগ্য যে এই পডকাস্টে স্যারের কাছে অ্যাসেম্বলিতে ক্যাবিনেটের পর একটা জায়গা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী বসে, আরও কিছু ক্যাবিনেট মন্ত্রী বসে, আমি আরেকজন ক্যাবিনেট মন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমি তাকে পোক করলাম, তাকে আমি আগেই বলেছি, স্যার এটা একটু বলুন স্যার, এটা আমাদের কিছুতেই পাস হচ্ছে না। তো উনি আমার হয়ে বললেন যে উনি বলছেন যে মেডিকেল কলেজের ব্যাপারটা নিউ টাউনে
তো মিনিট কয়েক থেকে তারপর মুখ্যমন্ত্রী বললেন না, এটা হবে না। ওনার বক্তব্য ছিল নিউটাউনে বড় লোকরা থাকেন, সুতরাং ওখানে সরকারি হসপিটাল দরকার নেই। যদিও আমি বলবো আশেপাশে গ্রামাঞ্চলে এত লোক আছে, রেকজোয়ানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যদি যান, সকাল 8টা থেকে হাজার হাজার লোক ওখানে লাইন দেয়, সুতরাং দরকার ছিল। সুতরাং আমি আমার উত্তরসূরির প্রতি বলছি, আরও একবার কি বিষয়টা তোলা যায়। জায়গা একদম নির্দিষ্ট আছে, আমি বলে দিচ্ছি ইকো পার্কের পাশে জায়গা আছে, সেটা হেলথ ডিপার্টমেন্টের নামেই আছে। তো ওখানে যদি একটা মেডিকেল কলেজ মানে এসএসকেএমের মতো হয়, আমার মনে হয় সবারই খুব ভালো হবে। দ্বিতীয়টা আরেকটু শক্ত, একদম, কিন্তু এটা দরকার। এই আমাদের অরেঞ্জ লাইন অর্থাৎ মেট্রো লাইন খুলে যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, অ্যাকশন এরিয়া 1, অ্যাকশন এরিয়া 2 সুন্দর কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু হোয়াট অ্যাবাউট অ্যাকশন এরিয়া 3? এক্স্যাক্টলি। সুখবৃষ্টির লোকদের কী হবে, ইনফোসিসের লোকদের কী হবে? এটার জন্য আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করিয়েছিলাম। তখন আমরা ভেবেছিলাম মনোরেল হবে, একটা বিশ্ববাংলা গেটের দিক থেকে অ্যাকশন এরিয়া 3 হয়ে মনোরেল হবে। তার সমস্ত ফিজিবিলিটি স্টাডি, অ্যালাইনমেন্ট সব করা আছে, কিন্তু এইটাতে টাকা পাওয়া গেল না। এত খরচ হচ্ছিল যে এটাতে হয়নি। এটাকে যদি আবার নতুনভাবে এখন, তো আমাদের ডবল ইঞ্জিন সরকার এসছে, তো আমার উত্তরসূরি যদি আবার নীতি আয়োগের সঙ্গে কথা বলে, আমি প্ল্যানিং কমিশনেও গিয়েছিলাম যে যদি ওরা টাকা দেয়, মেট্রো রেল তো রাজ্যের একার পক্ষে করা একটু মুশকিল, তো এইটা যদি করতে পারেন কেউ, সে মনোরেল হোক বা এমনি মেট্রো রেল হোক, একটা কানেক্টিভিটি দরকার, নইলে কিন্তু ওটা ব্রাত্য হয়ে যাচ্ছে পুরো একদম। আর 3 এবং শেষটা হচ্ছে, এটা হয়েও কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। অর্থাৎ নিউটাউন থেকে বেরানোর রাস্তা বেশ কম। একটা এখনই আমরা বুঝতে পারছি, রোজ চিংড়িহাটার এই যে জ্যাম আর টেকনোপলিসের কাছে যে জ্যাম, এটার জন্য আমরা বহুদিন, আমি প্রায় 5-6 বছর লাগাতার করে জলাভূমির উপর দিয়ে চিংড়িহাটা থেকে আমাদের ওই বলাকা আবাসন যেখানে আছে ওই অবধি অ্যালাইনমেন্ট করে একটা ফ্লাইওভার করে একটা আনার কিন্তু হয়ে গেছে, সমস্ত ইঞ্জিনিয়ারিং সব কিছু হয়ে গেছে। এখন এইটাকে করাও খুব দরকার, তাহলে নিউটাউন থেকে বেরিয়েই সোজা গিয়ে একদম আমরা চিংড়িহাটায় পড়ে যাব, এবং সেখান থেকে তো আবার মা ফ্লাইওভার ধরে মূল কলকাতার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। এই 3টে হলে একটু যদি নজর দেওয়া যায় ভালোই হয়। বাহ, ধন্যবাদ। আপনি এই 3টে পয়েন্টকে বললেন। আপনাকে যদি পাই, অথবা যিনি আমাদের উত্তরসূরি হবেন আমাদের নিউটাউনবাসীর, তো অবশ্যই আমরা কিছুদিন আগে আমাদের একটা ফোরাম আছে, ওখানে আমরা একটা কোয়েশ্চেন করেছিল কেউ একজন, যে যদি স্যারকে আনা যায় বা কিছু, তো সেখানে অনেক মানুষ ওখানে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে হ্যাঁ, যদি স্যারকে আনা যায়। তো নতুন সরকার এটা আমি একদমই ডিনাই করছি তা না, কিন্তু যিনি আসবেন তিনি নিশ্চয়ই ভালো করবেন। এই পরামর্শগুলো আরেকটা যদি আপনার সময় থাকে, আরেকটা যদি আমার খুব মাথায় আছে, আরেকজন কেউ আমাকে প্রশ্ন করেছিল রিসেন্টলি যে আপনি পরের জনকে কি বলবেন, আর কি করা দরকার, অসম্পূর্ণ, আপনিও ইনফ্যাক্ট করছিলেন। আরেকটা হচ্ছে কেউ বলছে যে সরকারি স্কুল এখানে একটাও নেই, হায়ার সেকেন্ডারি আছে, নিউটাউন স্কুল আছে ডিপিএস আছে, কিন্তু সে টাকা তো অনেকে দিতে পারে। নিউটাউনবাসী না হলেও আশেপাশের যে বিশাল ক্ষেত্রটা রয়েছে, ইনফ্যাক্ট আমাদের এমএলএ কনস্টিটিউয়েন্সি অংশটাই যদি দেখেন, এত মানুষ এবং প্রতিভাবান মানুষ আছে, আমি গ্রামে গিয়ে দেখেছি সেখানে এত ভালো ছেলেমেয়েরা আছে, কিন্তু ওই গ্রামের স্কুলে পড়ছে। তো এখানে একটা সরকারি ভালো ইংলিশ মিডিয়াম স্কুল করার খুব দরকার। আমরা অগেন এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম, অনেক দূরে গিয়েছিল, তারপর কোনো একটা ক্লজে ওটা আটকে গেল, আর নতুন স্কুল খুলবে না। সারা পশ্চিমবঙ্গে এরকম কোর্ট কেস ফেসে জড়িয়ে যায় তারা। তো যাই হোক, আমরা খানিকটা নিজেরাই সল্টলেকের মডেলে আমাদের ঠিক এনকেডিএ ভবন এখন যেখানে আছে তার উল্টো দিকে একটা পরিকাঠামো হিডকো কিন্তু প্রায় সম্পূর্ণ আমার মনে হয় এখন হয়েই গেছে। সেখানে প্রাইমারি সেকশন, হায়ার সেকেন্ডারি সেকশন, উপরে হেডমাস্টারকে থাকার জায়গায় সমস্ত কিছু করে প্ল্যান করে এটা হয়ে গেছে। এখন এটাকে চালু করতে হবে, এবং আমাদের ইচ্ছা ছিল যে এটা ইংলিশ মিডিয়াম হবে আর সরকারি হবে, এবং সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চালাবে, কারণ হিডকো বা এনকেডিএতে স্কুল চালানো নেই। এইটা যদি আমার উত্তরসূরি যদি একটু নজর দেন, তাহলে এই হাসপাতাল, স্কুল, একটা ব্রিজ, একটা মনোরেল, এই পেলে নিউটাউন কিন্তু খুবই ভালো একটা জায়গায়, আরও বেটার একটা জায়গায় পৌঁছতে পারবে। স্যার,
এবার আপনার কথায় আমরা একদম র্যাপিড ফায়ার আপনাকে জিজ্ঞাসা করব। নিউ টাউন এক কথায়। কলকাতার সিঙ্গাপুর। প্রত্যেক নেতার কোন অভ্যাসটা থাকা জরুরি বলে আপনার মনে হয়? স্বপ্ন দেখা। আপনার জীবনে বদলে দিয়েছে এমন একটা বই। এমন একটা বই। আমি সুভাষ বলছি। ভারতের সবচেয়ে বড় অপরচুনিটি কি রয়েছে? ডেফিনেটলি টেকনোলজি অ্যান্ড আইটি এবং ইন্টারনেট। বাংলার সবচেয়ে বড় অপরচুনিটি? বাংলার সবচেয়ে বড় অপরচুনিটি তার মেধা, তার হিউম্যান সম্পদ যাকে বলে। আধুনিক এই যে সমাজ চলছে এখন, এর সবচেয়ে বড় থ্রেট কি বলে আপনার মনে হয়? যদিও আমি এআই এর খুব ভক্ত, কিন্তু এবং খুব অ্যাক্টিভলি চেষ্টা করি তার প্রপাগেশন করতে, কিন্তু খুবই সাংঘাতিক সময় আসছে, মানুষের আর কোনো কাজ থাকবে না। বেঙ্গলের এই মুহূর্তে কোন জিনিসটা বদলানো দরকার বলে মনে হয়? কর্মসংস্কৃতি। আইএস না এন্টারপ্রেনিয়ার সমাজের দ্রুত ইম্প্যাক্ট কে আনে? এন্টারপ্রেনিউর। ধন্যবাদ স্যার, আপনাকে আমরা এতক্ষণ পেলাম এবং আমাদের অনেক প্রশ্ন, অনেক আরেকবার আমরা নস্টালজিক একটা জার্নি অতিক্রম করলাম। প্রথম দিন আপনার সাথে আমাদের পরিচয় হয়েছিল একটা, আবার তারপর আস্তে আস্তে। তো খুব ভালো লাগলো স্যার আপনাকে পেয়ে আমাদের সঙ্গে থেকে। ধন্যবাদ। আর একটা সেশনে আবার আপনাকে পাবো, আমরা এটা এক্সপেক্ট করবো। খুব ভালো লাগলো, এবং যে নিউ টাউনে থাকে এবং দীর্ঘদিন আছে সেই বুঝবে বিষয়গুলো। এবং আপনার চ্যানেলে সব দর্শনার্থীকে আমি নমস্কার জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ স্যার।